বন্ধুরা সবাই রেডি তো? শুরু হচ্ছে সবার প্রিয় প্রতিযোগিতা সবুজ কলি সিজন 2। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিষয়ে 3টি গ্রুপে এই প্রতিযোগিতার বিস্তারিত জানতে চোখ রাখো কেটিভির পর্দায় এবং ভিজিট করো কেটিভি ফেসবুক পেজ ও ইউটিউব। আপনি কি আপনার অনলাইন বিজনেসের সেল বাড়াতে যাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? বর্তমানে অনলাইন বিজনেসের প্রধান হাতিয়ার হলো ভিডিও কন্টেন্ট। আর এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে যেই নতুন উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়। তাই চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য রাফিউজ আইডি সলিউশন নিয়ে এসেছে আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট প্যাকেজ। এই প্যাকেজে আপনি পাবেন একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট, মডেল, প্রফেশনাল স্টুডিও সেটআপে করা প্রোডাক্ট ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং একটি বিশেষ গিফট যেটি আপনার ভিডিওতে রেসপন্স বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে দেরি কেন? আপনার বিজনেসকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। কালার মোশন ইভেন্টস অ্যান্ড মাল্টিমিডিয়া যে কোনো কালচারাল ইভেন্টসকে অধিক আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজন সময় উপযোগী আইডিয়া ও তার সাথে আমাদের সেবাসমূহ: নাচ ও সাধারণ গান তৈরি, নাচের জন্য অডিও এডিট, বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ এলইডি ভিজুয়াল তৈরি, অনুষ্ঠানের ব্যাকড্রপ ও সেট ডিজাইন, অনুষ্ঠান লাইভ সম্প্রচার এবং সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা। দেশ ও বিদেশের যে কোনো স্থান হতে অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি করা হয়। কালার মোশন, আপনার সময়ের সারথি। স্বাগত জানাই প্রিয় দর্শক কেটিভি স্টুডিও আড্ডাতে। আজ আমরা এমন একজন মানুষকে আপনাদের সামনে উপস্থাপন করব। বিষয়টা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গেছেন ফুটবল দেখে। আমরা একজন খেলোয়াড়কে, যিনি খুলনার জন্য অনেক গৌরব বয়ে এনেছেন, তাকে আজ আমরা এই স্টুডিওতে নিয়ে এসেছি। তার সঙ্গে কথা বলবো। আমাদের মাঝে আসছেন প্রিয় ফুটবলার বীরেন দাস বীরু। দাদা, ধন্যবাদ আপনাকে। আসেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। কেমন আছেন দাদা? ওর ঈশ্বরের কৃপায় ভালো আছি। আচ্ছা, আমরা অত্যন্ত আনন্দিত আজ আপনাকে পেয়ে এই কেটিভি স্টুডিও আড্ডাতে। আপনারা জানেন যে খুলনাতে আসলে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে বা টেলিভিশন বা বিভিন্ন বিষয় নিয়ে আসলে সুযোগ সুবিধা একেবারেই নেই। বিটিভিটা হতেও বন্ধ হয়ে গেল। যাই হোক, আমরা আসলে নানান কারণে অনেক চিন্তা করে দেখলাম যে আমাদের নিজেদের কিছু করা যায় কিনা, আমরা একটা সোশ্যাল মিডিয়া ভিত্তিক কিছু করি। ওইগুলো বিবেচনায় নিয়েই আমরা শুরু করা এই কেটিভিটা, এবং সেখানে আমরা খুলনার বিভিন্ন গুণীজনকে আমরা নিয়ে আসছি। তো সেই ধারাবাহিকতায় আপনি আজ আমাদের সম্মানিত অতিথি এবং আপনার সঙ্গে আড্ডা দেব। অনেক অনেক ধন্যবাদ। তো দাদা, আপনি যদি আমাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলবো যে এই যে প্রতিষ্ঠানটা, এটা খুব গঠনমূলক, খুব সুন্দর প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের
দেশবাসী, খুলনাবাসী খুলনার স্পোর্টস সম্বন্ধে, বাংলাদেশের স্পোর্টস সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। এই পদক্ষেপটার জন্যে আমি এই প্রতিষ্ঠানকে হাজারো হাজারো ধন্যবাদ জ্ঞাপন করছি। অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা আড্ডা দিচ্ছি, কথা বলছি। তো আপনি স্বাধীন বাংলা ফুটবল দলের একজন প্লেয়ার, যেটি আমাদের একটি গৌরবের জায়গা। তো স্বাধীন বাংলা ফুটবল দল কিভাবে গঠিত হলো এবং এই বিষয়টা সম্পর্কে যদি একটু বলেন। স্বাধীন বাংলা ফুটবল টিম গঠিত হলো জুন মাসে। জি, এটা জুন মাসে আমরা যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল, সেই বেতার কেন্দ্রের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের একটা ফুটবল টিম তৈরি করা হবে। এটা যুদ্ধকালীন সময়? হ্যাঁ, যুদ্ধকালীন সময়, ওই জুন মাসেই। যে আমাদের এই স্বাধীনতা যুদ্ধে সকলেই তো জানে পৃথিবীর সব দেশে যুদ্ধ হয় অস্ত্র নিয়ে, আমরাও যুদ্ধ করব ফুটবল নিয়ে আমাদের দেশের স্বাধীনতার জন্যে। সেই অর্থে একটা ফুটবল টিম তৈরি হবে। তা আপনারা যারা ঢাকায় খেলাধুলা করতেন বা যার যার শহরে লিগে বাংলাদেশে যারা খেলাধুলা করতেন, তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। এবং সেই যোগাযোগের স্থানটা হলো ক্যালকাটায় কোকাকোলা নামে একটা বিল্ডিং ছিল, তার অপর নাম ছিল এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি, যা কোকাকোলা বিল্ডিং। আর ছিল আমাদের পার্ক সার্কাস, যেখানে খেলার মাঠ ছিল, ওই পার্ক সার্কাস মাঠে ভোরবেলা প্র্যাকটিস করা হবে। আপনারা যারা যারা এই জয় বাংলা ফুটবল টিমে অন্তর্ভুক্ত হতে চান তারা আমাদের সাথে এখানে যোগাযোগ করেন। তা আমরা যথাযথভাবে সেখানে গেলাম, যে দেখি আমাদেরই সব পরিচিত ব্যক্তি, পরিচয় হলাম, খেলাধুলাও করলাম। তারপরে যাকে যাকে ভালো লাগলো তাকে তাকে দলে নেওয়া হলো। এইভাবে দলটা গঠন করা। তার মধ্যে আপনি সিলেক্টেড? আমি সিলেক্টেড। আমাদের ক্যাপ্টেন ছিলেন জাকেরিয়া পিন্টু ভাই, স্বনামধন্য, যিনি, কারণ উনি ছিলেন পাকিস্তান ন্যাশনাল টিমেরও ক্যাপ্টেন, ঢাকা মেমোরিয়াল টিমের ক্যাপ্টেন। এত বড় একটা সিনিয়র প্লেয়ার থাকতে আর তো কেউ হতে পারে না। তো সেই হেতু উনি ক্যাপ্টেন। নিশ্চয়ই তার একটা যোগ্যতা ছিল, টিম চালানোর যোগ্যতা আগে থেকে ছিল, বিরাট পার্সোনালিটি। এটা একটা ব্যাপার হতে পারে। তারপরে ভাইস ক্যাপ্টেন হলো প্রতাপ শঙ্কর হাজরা, তিনিও মেমোরিয়াল ক্লাবের রাইট ব্যাকে খেলতেন, রাইট আউটে খেলতেন, এবং তিনিও পাকিস্তান টিমের প্লেয়ার ছিলেন। আচ্ছা, এই দুইজন। আর কোচ হলেন আমাদের যে শাবানা নায়িকা শবনম, তার বাবা শবনম নায়িকা, তার বাবা হলো এই আমাদের কোচ। আচ্ছা আচ্ছা, উনি হলেন ননী বসাক। উনি পাকিস্তান আমলে ইস্ট পাকিস্তান ঢাকায় যে খেলাধুলা হতো উনি তার রেফারি ছিলেন। আচ্ছা, সেই অর্থে উনি আমাদের দলের কোচ হলেন, মুরব্বী মানুষ, শাবানার এই শবনমের বাবা। শবনমের বাবা, ওনার নাম পূর্বের নাম ছিল হচ্ছে ননী বসাক। ননী বসাক, আচ্ছা, ওই নামে উনি পরিচিত। উনি আমাদের কোচ হলেন। আর তান্না মাজহারুল ইসলাম তান্না, তিনি হলেন আমাদের টিম ম্যানেজার। তিনি ভালো ব্যক্তিগতভাবে ভালো ক্রিকেট প্লেয়ার ছিলেন। আচ্ছা আচ্ছা, উনিও ঢাকা নামকরা ক্রিকেট টিমের ক্রিকেট প্লেয়ার ছিলেন। উনি হলেন আমাদের টিম ম্যানেজার। এই নিয়ে আর লুৎফর রহমান সাহেব ছিলেন আমাদের সেক্রেটারি। এমপি ছিলেন কালু আহমেদ কালু চৌধুরী, তিনি হলেন প্রেসিডেন্ট ওই সময়ের জন্যে। এই নিয়ে আমাদের টিম তৈরি হলো। ওই টিমে আমরা ভর্তি হয়ে গেলাম। আমাদের ওই থাকার জায়গা টাকা দেওয়া হলো, আমাদের টিমে রাখা হলো। ওখানে কি আপনাদের নিয়মিত কোচিং এর ব্যবস্থা ছিল? কোচিং এর ব্যবস্থা, খেলাধুলা হতো, আমাদের ক্যাম্প করা হলো। আপনারা এই স্বাধীন বাংলা ফুটবল দল যেটা বলা হলো, মানে আপনারা কি তখন এই বাংলাদেশের পরিচয় কি অন্য দেশের সঙ্গে খেলেছেন? না, বাংলাদেশের পরিচয় অন্য দেশের সাথে খেলিনি। আমরা যা খেলছি ভারতের মধ্যে, ভারতের নানান টিমের সাথে, কিন্তু বাংলাদেশ আমরা তো রিকগনাইজ না, আমরা বিদেশের সাথে খেলবো কি করে? খেলা তো সম্ভব না, দেশ হিসেবে তখন আমরা রিকগনাইজ না, ফাইনাল না, না আমরা ফাইনাল না। আচ্ছা, তাই আমরা অনলি ইন্ডিয়ার ভিতরে যেসব জায়গা নাম করা জায়গা, তাদের সাথে আমরা যে খেলতাম। আচ্ছা আচ্ছা, আমরা খেলতাম। আচ্ছা, এটা একটা ভালো বিষয়। তো আরেকটা বিষয় দাদা, এবার আমরা আসি আমাদের গোড়ার কথায়। তো আপনি কিভাবে খেলাধুলার সঙ্গে জড়িত হলেন এবং আপনার ছোটবেলার কথা যদি একটু বলেন। আমার ছোটবেলার কথা, আমি তো খুলনার ছেলে, আমি ছোটবেলার থেকে খেলাধুলা প্রিয়। এবং আমার বড়দাদা যিনি নরেন দাস, তিনিও ছিলেন ব্যাডমিন্টনের খুব ভালো প্লেয়ার, ক্রিকেটও খেলতেন। তার অনুপ্রেরণায় এবং খুলনায় যারা তখনকার দিনের নাম করা প্লেয়ার ছিল, যেমন সত্তার ভাই,
ফজলার ভাই, শিবেন্দা, আমার দাদা, ফকরু ভাই, এনারা সব আমাদের বাড়ির আশেপাশে থাকতেন। তাদের সাথে মেলামেশা করে আমি খেলাধুলার প্রতি আগ্রহ হই এবং তারা যে খেলাধুলা করতো সেই খেলাধুলার সাথে আমি থাকতাম। আচ্ছা আচ্ছা। আমি ছোটোবেলার থেকেই ওনাদের পিছনে থেকে মানে বলতে গেলে বল কুড়োনো বলে না, বল কুড়োনো ছেলে, বল কুড়োনো ছেলে হিসেবেই আমি ওনাদের সাথে সাথে থাকতাম, ওনাদের সাহায্য সহযোগিতা করতাম এবং ওনারা আমাকে খুব ভালোবাসতেন। সেই হিসাবে আমি ফুটবল খেলা শিখি, ব্যাডমিন্টন খেলা শিখি, ক্রিকেট খেলা শিখি। করতে করতে আপনি আস্তে আস্তে একজন পূর্ণাঙ্গ প্লেয়ার হয়ে উঠলেন। হ্যাঁ, আপনাদের আশীর্বাদে তাই। আচ্ছা, আমি আস্তে আস্তে আমার যোগ্যতা দিয়ে, আমার কষ্ট দিয়ে, আমার অধ্যবসায় দিয়ে আমি প্র্যাকটিস করতে। এটা তো তৎকালীন পাকিস্তানের সময়। হ্যাঁ, ইস্ট পাকিস্তানের সময়, ইস্ট পাকিস্তানের সময়ের ব্যাপার এটা। রাইট রাইট। পরবর্তীতে যখন দেশ স্বাধীন জন্য যুদ্ধ শুরু হলো তখন তো আপনারা ভারতে চলে গেলেন। ভারতে আসার পরে কি আপনার পরের খেলাধুলার অবস্থা কি বা কি? আমি এসে আমাদের যে দেশে ফিরে আসলাম, বাড়ি ফিরে আসলাম, এসে আমি প্রথম টাউন ক্লাবে খেলতাম পাকিস্তান আমলে। সেই টাউন ক্লাবে আবার জয়েন করলাম, টাউন ক্লাবের হয়ে খেলতাম। টাউন ক্লাবের হয়ে খেলতে খেলতে আমি ক্রিকেটও খেলতাম, ক্রিকেটটাও আপনাদের দর্শনের দোয়ায় ভালো খেলতাম। আপনি তো ব্যাডমিন্টনও খেলতেন। হ্যাঁ, ব্যাডমিন্টন খেলতাম, সে কথা আসতেছে 100 বার। তো আমি ক্রিকেট খেলতাম ভালো, তাই হঠাৎ করে একদিন ক্রিকেট খেলায় আমাদের যে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সালাউদ্দিন, তার মামা তাসিরউদ্দিন আহমেদ, তিনি যে জুট মিলে, এটা কত সালের কথা হবে? এটা হলো 71-72 সালের কথা। 71-72 সালের কথা। আচ্ছা আচ্ছা। যে জুট মিল, ওই যে ফুলতলা, তখন তো সালাউদ্দিন মানে ফেডারেশনের সভাপতি না। না না, তখন অনলি একজন প্লেয়ার। সে আবাহনীর আর ঢাকা, পরে তো আবাহনী হলো, পরে মেওয়াডানের প্লেয়ার, মেওয়াডানের পরে আবাহনী। আচ্ছা। তো যে জুট মিল, যেটা ফুলতলার ওই পাশে, যেটা রাজঘাটে, ওই যে জুট মিলের উনি ছিলেন এক্সপোর্ট অফিসার, ওই সালাউদ্দিনের মামা রুমি ভাই। তো হঠাৎ উনি আমাকে এসে বললেন যে বীরু, তোমার আমাদের দলের হয়ে খেলতে হবে। মানে যে ক্রিকেট টিম, যে জুট মিল, তো ওই যে ক্রিকেট টিম আছে, ওই যে ক্রিকেট টিমে তোমার খেলতে হবে। আচ্ছা আচ্ছা। তখন আমি আমার সত্তার ভাই খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি, সম্মান করি, ওনার আন্ডারেই ক্রিকেট খেলতাম হিরোজ ক্লাবে। তো তার কাছ থেকে আমার পারমিশন নেওয়া দরকার, তার অনুমতি নেওয়া দরকার। তার কাছে জিজ্ঞেস করলাম, বলে 100 বার তারা চাকরি দেবে, চাকরি এটা বিরাট বড়, আমাদের তো ক্লাবে খেলিস, আমরা তো চাকরি দিতে পারবো না, তারা তো চাকরি দেবে, তুই অবশ্যই সেখানে খেলবি। মানে ওখানে মান্থলি একটা স্যালারি পাবেন, হ্যাঁ, জীবনযাপনের একটা ব্যবস্থা হয়ে যাবে। রাইট রাইট। তখন সত্তার ভাই সেই অনুপ্রেরণা দিলেন এবং রুমি ভাইরা আমাকে নিয়ে ওই যে মিলে ভর্তি করালেন। ওই খেলার হস্তে খেলা, ডিউটি করা লাগবে না, মাস গেলে টাকা নিয়ে। মানে বিষয়টা হচ্ছে আপনারা প্লেয়ার, কিন্তু ওখানে আপনাকে প্রতিদিন সাইন করতে হতো হাজিরা হিসেবে, সপ্তাহে একবার যে সাইন করতে হতো, আর ওই মাস গেলে আমাদের স্যালারি দিয়ে দিত। আর যে মিলের যে খেলা হতো সেই খেলাটা আবার খেলে দিতে হতো। আচ্ছা, কিন্তু ওদের কোনো কোচিং এর ব্যবস্থা ছিল না? না, ওই সময় কোচিং এর এত তৎপরতা ছিল না। আচ্ছা, এখন আমি যে বিষয়টা জানতে চাই যে আপনি ক্রিকেটের কথা বলেন, আপনি তো ব্যাডমিন্টনও খেলতেন, এই বিষয়ে আপনি? ব্যাডমিন্টন আমি খেলতাম, ওই যে ফজলারের কথা বললাম, উনি আমার আগে খুলনা ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়ন ছিলেন। এখন যেটা বিরাট বড় একটা বিল্ডিং, মেগার একটা বিল্ডিং করতেছে না, ওই যে মোড়ের পরে হাসান আহমদ রোডে, জাহিদদের বাড়ির সামনে, মাথার দিকে, হ্যাঁ মাথার দিকে, মোড়ের পরে, ওইখানে একটা ফাঁকা মাঠ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মাঠে তখন ব্যাডমিন্টন খেলা হতো। আচ্ছা। খুলনার একমাত্র ব্যাডমিন্টন খেলা ওইটা ছিল। তো ওই রাত্রে খেলা হতো, তা আমার বাড়ির পাশে আমি খেলা দেখতাম। তো কী করতে করতে উপরওয়ালার আশীর্বাদ, এটা আমার ভিতরে ব্যাডমিন্টনের কেন একটা রোগ ঢুকে গেল। তা আমি ওনাদের সাথে টুকটাক খেলতে খেলতে কেমন যেন একটু ভালো পারলাম। তখন ওরা আমাকে ডেকে নিয়ে, আয় বীরু আয় খেলবি আয়। ওনাদের যখন প্লেয়ার কম পড়তো আমাকে ডেকে নিত, তা আমি খেলতাম। তো খেলতে খেলতে ওনাদের সাথে খেলতে খেলতে আমি বীরু হয়ে গেলাম, ভালো প্লেয়ার হয়ে গেলাম। তখন ওরা আমাকে ডেকে খেলতে নিত। তারপরে আমি ওইখানে টুর্নামেন্ট হলো, আমাকে ওন্ডাই টুর্নামেন্টে নাম লেখালো, আমি খেললাম, ভালো খেললাম। তারপরে ডিস্ট্রিক্টের টুর্নামেন্ট হলো, ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে আমি খেলতে গেলাম। ওই ফজলার ভাই, যার কাছ থেকে খেলাধুলার অনেক উৎসাহ পাইছি, উনি ফাইনালে উঠলেন আমার এগেনস্টে। আচ্ছা আচ্ছা। আমি খেললাম। তো আমার যারা সাপোর্টার ছিল, যেমন সত্তার ভাই, আনিস ভাই, এরা তো কাস্টমসের প্রিভেন্টিভ অফিসার সিনিয়র এবং মুসলিম ক্লাবের ক্যাপ্টেন, ডিস্ট্রিক্ট টিমের ক্যাপ্টেন। আমার খেলা দেখে আমাকে ডেকে নিয়ে এসে বললো, শোন
তোর খেলা থেকে বুঝতে পারতেছি তুই ফজলা বেড়ে ছেড়ে দিচ্ছিস, আমরা কিন্তু তোরে সাপোর্ট করতে এসছি, যদি হেরে যাস তাহলে কিন্তু তুই বাড়ি যেতে পারবি না। এটা কি ওই মাঠেই, ওই স্টেডিয়াম মাঠেই বলতেছে। আচ্ছা, আমি তোমার একটু ঘাবড়ে গেলাম যে এরা বড়, এরা পূজনীয় ব্যক্তি, আর উনিও আমার পূজনীয় ব্যক্তি, আমার সামনে খেলতেছেন। যাই হোক, আমি চ্যাম্পিয়ন হয়ে গেলাম। আচ্ছা, কিন্তু বহুত কষ্ট করছিলাম ওই ভদ্রলোকরে। আজ আমার খুব দুঃখ লাগে সে স্মৃতির কথা মনে করে, যে আমি চারিপাশে বল উনি মারতেছে, আমি কুড়ে করে ওনার সব মানে বল হিট করে করে ওনার মাথার পরে দিচ্ছি, উনি আমাকে ডানি বাই খেলায় টায়ার্ড করে দিক, আমি যেন না পারি। কিন্তু ভদ্রলোক পারলো না। আমি কিন্তু বহুত চেষ্টা করছিলাম আমার কষ্ট দিয়ে। না, খেলাধুলায় আসলে এটা মানে বিষয় না। খেলা তো যদি প্রফেশনাল খেলা হয় তাহলে আপনাকে আপনার সর্বোচ্চটা দিয়েই খেলতে হবে। কিন্তু আপনার কাছ থেকে তো দর্শকরা সেটাই আশা করে। সেটা তারা আশা করে, কিন্তু আপনি ভেতরে কাউকে সাপোর্ট করছেন সেটা আলাদা। আমি যেহেতু গুরুজন ব্যক্তি, তো আমি খুব কষ্ট করে ওনার মাথার পর দিয়েছিলাম, উনি সাপের মতন এদিক ওদিক খেলা, আমি যেতে হেরে যাই, কিন্তু তা হলো না। আমি চ্যাম্পিয়ন হলাম। এটা একটা স্মৃতি। এইভাবে আমার ক্রিকেট আর ব্যাডমিন্টনের স্টেপটা আস্তে আস্তে এগোতে থাকলো। আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হলাম, ডিভিশনাল চ্যাম্পিয়ন হলাম, তারপর চাইনিজ কোচের কাছে কোচিং নিচ্ছিলাম, কোচ হলাম, এইভাবে আমার ব্যাডমিন্টন। আচ্ছা, আমরা এখন যে বিষয়টা জানতে চাই যে আমার ছোটবেলায় দেখেছি যে 80-র দশকের শেষের দিকে বা 90-এর দশকেরও কিছুটা সময় হবে, হ্যাঁ, ফুটবলের যে জোয়ারটা ছিল, হ্যাঁ, ফুটবল ওই সময় আপনার কি অবস্থান ছিল? আপনি আমার তো 70 সালের থেকে 80 সাল পর্যন্ত আমি খেলাধুলার ভালো জোয়ারেই ছিলাম, নিজেও খেলতাম, কোচিংও করতাম। আমি আবাহনী ক্লাবের লাস্ট খেলে আমি রিটায়ার্ড করি, এবং আমি আবাহনী ক্লাবের কোচও হয়েছিলাম, 4 বছর কোচ ছিলাম। তারপরে চালনা পোর্ট ফুটবল টিমের 4 বছর কোর্স করছি। মানে খুলনা আবাহনী ক্লাবের কোর্স করেছেন 4 বছর, আবার চালনা পোর্ট করছি 4 বছর। দাদা ম্যাচ ফ্যাক্টরি ফুটবল টিম ছিল, সেটারও কোর্স করছি 4 বছর। পরে কোচিংয়ে চলে গেছিলাম। তারপরে বয়স হয়ে গেল, তারপরে চাকরি বাকরির ব্যাপার আছে, চাকরি যত পুরনো তত দায়িত্ব একটু বেড়ে যায়। তারপরে সংসার হলো, এইভাবে আস্তে আস্তে চাকরি বাকরির জায়গায় ঢুকে গেলাম। ফুটবল থেকে ফুটবল। আচ্ছা, আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তার আগে দর্শক আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে যাচ্ছি, তারপরে ফিরে এসে আমরা আবার দাদার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। বন্ধুরা, সবাই রেডি তো? শুরু হচ্ছে সবার প্রিয় প্রতিযোগিতা সবুজ কলি সিজন 2। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিষয়ে 3টি গ্রুপে এই প্রতিযোগিতার বিস্তারিত জানতে চোখ রাখো কেটিভির পর্দায় এবং ভিজিট করো কেটিভি ফেসবুক পেজ ও ইউটিউব। আপনি কি আপনার অনলাইন বিজনেসের সেল বাড়াতে যাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? বর্তমানে অনলাইন বিজনেসের প্রধান হাতিয়ার হলো ভিডিও কন্টেন্ট। আর এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে যেই নতুন উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়। তাই চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য রাফিউজ আইডি সলিউশন নিয়ে এসেছে আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট প্যাকেজ। এই প্যাকেজে আপনি পাবেন একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট, মডেল, প্রফেশনাল স্টুডিও সেটআপে করা প্রোডাক্ট ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং
একটি বিশেষ গিফট যেটি আপনার ভিডিওতে রেসপন্স বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে আর দেরি কেন, আপনার বিজনেসকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। কালার মোশন ইভেন্টস অ্যান্ড মাল্টিমিডিয়া যে কোনো কালচারাল ইভেন্টসকে অধিক আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজন সময় উপযোগী আইডিয়া ও তার সাথে আমাদের সেবাসমূহ। নাচ ও সাধারণ গান তৈরি, নাচের জন্য অডিও এডিট, বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ এলইডি ভিজুয়াল তৈরি, অনুষ্ঠানের ব্যাকড্রপ ও সেট ডিজাইন, অনুষ্ঠান লাইভ সম্প্রচার এবং সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা। দেশ ও বিদেশের যে কোনো স্থান হতে অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি করা হয়। কালার মোশন, আপনার সময়ের সারথি। বিজ্ঞাপন বিরতির পরে আবার ফিরে আসলাম বিরুদার কাছে। দাদা, কথা বলছিলাম ফুটবল নিয়ে বা বিভিন্ন খেলা নিয়ে। তো আমি এখন একটা বিষয় বলি যে আমরা যখন ছোটবেলায় খেলা আপনাদের দেখেছি বা আপনাদের শিষ্যদেরকে, আপনাকে আমি ওইভাবে হয়তো পাইনি। তো 80-র দশক বা 90-র দশকের কাছাকাছি সময় যে ফুটবলের জোয়ারটা ছিল, হ্যাঁ, এই জোয়ারটা এখন নেই কেন? এর একটা উত্তর যে ক্লাব ফুটবলগুলো, সে ক্লাবগুলো নেই, ক্লাবগুলো ইদানিং বন্ধ। সেই একটা কারণ ফুটবল টিম চালাতে গেলে লাগে অর্থ। অর্থটা দেবে কে? সে ক্লাবগুলো যে অর্থ জোগাড় করতো, সে ক্লাব তো নেই, সব ক্লাবগুলো তো বন্ধ। ফুটবল আসবে কোথার থেকে? আচ্ছা, সেইটার জন্য একটা বিষয় হতে পারে। আর একটা ব্যাপার হয় কি যে টুর্নামেন্ট যেগুলো এখন যে সবকিছু কেমন ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে, হ্যাঁ, এটা যে জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া, উপজেলায় উপজেলায় মাঠগুলোকে তৈরি করা, মাঠ আমাদের খেলার মাঠের সংকীর্ণতা মানে খুবই অবস্থা, সঙ্গীন অবস্থা, আমাদের খেলার মাঠই নেই বলা চলে। শহরে তো নেই, গ্রামেও এখন মাঠ হয় না, মাঠ সব সেখানে পুকুর করে মাছের ঘের করে। হ্যাঁ, আরেকটা ব্যাপার যেটা আমার কাছে মনে হচ্ছে যে পড়াশোনার ব্যাপারটা একটা জটিল জায়গায় চলে গেছে। মানে ছেলে মেয়েদেরকে এখন মনে হচ্ছে যে কোনোভাবে সাদা কাগজের একটা সার্টিফিকেট যদি জোগাড় করে একটা চাকরি পাওয়া যায়, এটা ছাড়া তাদের আর কোনো খেলাধুলা যে আপনাদের সময় যে আপনি বললেন আপনাকে চাকরিতে ডেকে নিয়ে গেছে, তাহলে খেলাধুলা ওই জায়গায় যেতে পারতো যদি ক্লাবগুলো থাকতো, তাহলে তো সেখানে লোকজন চাকরি পেত, পয়সা ইনকাম করতে পারতো। ক্লাবগুলো তো বন্ধ হয়ে গেল। তো এটা রাষ্ট্রের একটু ভাবার দরকার ছিল, বা এখনো ভাবা যেতে পারে যদি ভবিষ্যতে আমরা আবার জায়গায় ফিরে আসতে পারি ফুটবল নিয়ে। এই যে সময় আমরা কথা বলছি আপনার সঙ্গে, এই 25 সালের মাঝামাঝি সময়, এই সময়টায় কিন্তু বাংলাদেশের ফুটবলটা কিন্তু হঠাৎ করে একটা মানুষ কিছু হলেও ফিরে এসেছে, যেটা ক্রিকেট নিয়ে আমাদের যে উন্মাদনা, রাইট, হ্যাঁ, রাইট, যে হাইটে চলে গেছে ক্রিকেটটা, ফুটবল ঠিক ততটাই নিচে নেমে গেছে। শিওর, হ্যাঁ, শিওর। তো সেখান থেকে কিছুটা রাইজ করেছে আমাদের সাম্প্রতিক সময়, কিন্তু এটা যদি জেলায় জেলায় ভাগ করে দেওয়া যেত, জেলায় জেলায় দায়িত্ব দেওয়া হতো। হ্যাঁ, এটা কি আপনার কাছে কেমন? আমি আর একটু বলি, আমাদের সময় আর একটা ফুটবলের জোয়ার এই কারণে ভালো ছিল যে প্রত্যেকটা মিল কারখানা আমাদের যে খুলনাকে বলা হতো ছোট ইন্ডাস্ট্রি হলো খুলনা, ইন্ডাস্ট্রিয়াল শিল্পনগরী খুলনা। চিটাগাংয়ের পরেই খুলনার স্থান ছিল। ডান্ডি বলা হতো চিটাগাংকে, আর চিটাগাংয়ের পরে খুলনার স্থান ছিল। যে কয়টা জুট মিল, যে কয়টা শিপইয়ার্ড, যে কয়টা মিল, দাদামেস ফ্যাক্টরি, তো ছোটখাটো নিউজ প্রিন্ট মিল, শিপইয়ার্ড মিল, প্লাটিনাম, ক্রিসেন্ট, পিপলস, স্টার, জেজেআই, কার্পেটিং, আলিম, ইস্টার্ন, প্রত্যেকের জুট মিল ছিল। প্রত্যেকটা জুট মিলে ফুটবল হলো 15টা ছেলে ফুটবল টিমে লাগে, তো 15টা ছেলে চাকরি হয়েছে সেই জায়গায়। তারা খেলাধুলা করছে, তাদের ভাই ব্রাদাররা খেলাধুলা করছে, তাদের সংসারটা বেঁচে গেছে ওই চাকরির কারণে। সেটা তো এখন নেই। মানে আমাদের এই বিষয়টা এমন জায়গায় পৌঁছে গেছে যে রাষ্ট্র, আমার কাছে মনে হয় যে রাষ্ট্র অনেকটা এই বিষয়ে উদাসীন। হ্যাঁ, রাষ্ট্রকে এইসব বিষয়ে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার কারণে ফুটবল টিম বন্ধ হয়ে গেছে। মানে শুধু চাকরির জন্য পড়াশোনা করছে এখন শুধু চাকরির জন্য। যে কথাটা আপনি বললেন সাদা কাগজ, উই নিড হোয়াইট পেপার, উই নিড হোয়াইট পেপার। এটার থেকে যদি বের না হয়ে আসে,
তো আমাদের অনেক বিষয় শুধুমাত্র খেলাধুলা না, তো আমাদের কোনো গবেষণা নেই, কোনো ইউনিভার্সিটিতে কোনো গবেষণার অবস্থান নেই। আমাদের রাষ্ট্রীয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও কিন্তু কোনো বিষয় না আছে খেলাধুলা, না আছে সংস্কৃতি চর্চা, না আছে মানে আমি সংস্কৃতি চর্চার ভিতরে যে আরেকটু বলি, প্রত্যেকটা কলেজের ফুটবল টিম ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা কলেজের। এই বীরু সিটি কলেজের ছেলে, বিনা পয়সায় পড়তাম, কেন? ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম। কি মানে একটা গৌরবের ব্যাপার না? গৌরবের ব্যাপার না, আমার বাবার পয়সা দিয়ে লাগে, গায়ে কাটা দিচ্ছে, আমার বাবার পয়সা দিয়ে লাগনি, আমি কলেজে পড়ছি, এবং দেখে লোক ছেলেরা বলতো যিনি আমাদের দলের ক্যাপ্টেন। তাহলে ব্যাপারটা দেখেন কত বড়, কোন জায়গায় পৌঁছে গেছিলাম। আর এখন কোথায় একটা ছেলেকে দেখাতে পারবেন যে কলেজের ক্যাপ্টেন, এই কলেজের ফুটবল খেলে, এই ছেলেটা একটা ব্রিলিয়েন্ট একটা ফুটবলার। এটা আমি মনে করি কি যে আমাদের প্রত্যেকটা কলেজের একটা করে ফুটবল টিম ছিল, এখন আর নেই। না, এটা আমার মনে হয় কি রাষ্ট্রের একটু ভাবার ব্যাপার আছে। অবশ্যই। হ্যাঁ, মানে শুধুমাত্র আপনি বিসিএস দেওয়ার জন্য লোক তৈরি করলে তো হবে না। হ্যাঁ, আপনাকে তো রাষ্ট্রের প্রত্যেকটি অর্গানে আপনাকে মানুষ ব্লাড ঢুকাতে হবে। হ্যাঁ, ব্লাড ঢুকাতে হবে, নাহলে তো আপনি পা পঙ্গু হয়ে যাবে, হাত পঙ্গু হয়ে যাবে, আপনি শুধু মাথা দিয়ে ব্লাড দিতে হবে। রাইট, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। কিছুই তো নাই, সব মানে খেলাধুলা করার জন্য যে উপকরণগুলো দরকার, ওই আজকাল দেখবেন ছেলেপেলেদের ব্যাগের ভিতরে ব্যাট নিয়ে ছেলেপেলেরা যাচ্ছে, খুব ভালো, খুব ভালো লাগে দেখতে। কিন্তু যে কোথায় দাঁড়াবে, কোন জায়গায় যে পৌঁছাবে, মাঠের মধ্যে 50টা টিম, তাহলে তাদের হচ্ছে বড় হয়ে যাবে কোথায়? এই যে খেলাধুলা শিখছে তো কাড়াকাড়ি করবে চান্স পাওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য তো না, প্লেয়ার হওয়ার জন্য না। তখন তো আমরা যে খেলাধুলা করছি, ওই জন্য বলো যে প্রথমে খেলাধুলা করতে করতে একটা জায়গায় এই হাঁটু তো বল পড়ে যাবে, তখন আমি খাবো কি দিয়ে? তখন তো আমার লাগবে চাকরি, লাগবে অর্থ। সেই অর্থটা কে দেবে? দেবে চাকরি। তা আমি যদি সেই চাকরির জায়গাটা না বুঝতে পারি, খেলাধুলা দিয়ে, গান বাজনা দিয়ে, নাটক নকল দিয়ে আমি যদি সেই গোলে না পৌঁছাতে পারি, মানে অর্থ উপার্জনের জায়গা আপনাকে তৈরি করে দিতে হবে। সেটা পৃথিবীর সব দেশেই হবে, সব দেশেই করা হচ্ছে। এই যে বিদেশি ফুটবল প্লেয়াররা এত কোটি কোটি টাকা, আমরা খুব গর্ব করে বলি, আরে বাবা ও না আজকে কন্ট্রাক্টে এত কোটি টাকা। অনেক দেশের প্রধানমন্ত্রীও এত টাকার মালিক। প্লেয়ার অনেক ইউরোপ আমেরিকার অনেক প্লেয়ার যারা আছে তারা কিন্তু, এবং শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে যারা জড়িত তারাও এত টাকার মালিক না। তারা মানে অনেক পলিটিশিয়ান, অনেক বিজনেসম্যানরা কিন্তু হতে পারে না। কিন্তু আমাদের দেশ কেন এটা থেকে শিক্ষা নিচ্ছে না, এটা আমরা বুঝছি না। আমাদের দুঃখ তো ওই জায়গায় যে আমরা খেলাধুলাকে ভালোবাসি, খেলাধুলাকে পছন্দ করি, খেলাধুলার জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু আমাদের উন্নতি নেই কেন? আমাদের প্রসেসটা একদম 90 এর পরের থেকে দেখেন সবকিছুতে একটা প্রসেসটা কোথায় গেল? প্রসেস আসবে না, আমাদের চিন্তা ভাবনা এটাকে নিতে হবে না যে আমাদের ছেলে মেয়েদেরকে সুস্থ শরীর দিতে গেলে খেলাধুলা দরকার আছে। আচ্ছা দাদা, এখন আমরা একটা বিষয় একটু আলোচনা করি, অনেক বিষয় আলোচনা করলাম। আপনি যখন খেলাধুলাটা ছেড়ে দিলেন, তারপরে আপনি কোচিং হিসেবেও কাজ করেছেন, মানে কোচার হিসেবে আপনি বেশ কিছু ক্লাবে সুনামের সাথে কাজ করেছেন, সেই বিষয়ে যদি কিছু বলেন আমাদেরকে। আমি আমার কোচিং করতে যে ক্রিকেটও করছি, ফুটবলও করছি, ব্যাডমিন্টনে করছি। তো ব্যাডমিন্টন থেকে আমি পয়সা পাইছি কোচিংয়ে, এবং এখান থেকে বেশ ভালো ভালো ছেলে ওই সময় উঠছে। আমাদের আলমনসুর যে বললো, সে তো ফিফার রিভারি বন্ধ হয়ে গেছে গোলকিপারের থেকে, কত কি ভালো। আপনার শিষ্য ছিলেন? আমার শিষ্য ছিলেন, উনি ভালো ক্লাবে খেলতেন সেই সময়, ওই আবাহনী ক্লাবে, এবং আবাহনী খুব ভালো গোলকিপার ছিল, এবং খুলনা ডিস্ট্রিক্টেরও সে গোলকিপার হয়েছিল পরবর্তীকালে। তারপরে লালু, সেও একজন ভালো ফিফার রেফারি, ওই আবাহনী ক্লাবের রাইট আউটে খেলতো, আমারই সৃষ্টি। তারপরে এই যে মনসুর, এই যে বিকেএসপির কোচ, এই যে মির্জাপুর বাড়ি, কয়েকদিন আগে মারা গেল, সেও আমার খেলাধুলার অনুপ্রেরণিত, আমার কোচ। সেও বলছে যে বিরুদ্ধের কাছ থেকে খেলাধুলা শিখছি। আমি তাকে 100% আশিকতে বলে কিছুটা শিখাইছিলাম। সে আমার খুব অনুগত ছিল, আমার খুব ভক্ত ছিল, মানে আপনাকে ফলো করতো, আমাকে ফলো করতো। আচ্ছা আচ্ছা। তারপরে যে দৌলতপুরের রুমি, ওর বাবার সাথে আমি খেলছি। দিন মোহাম্মদ স্যার হিস্ট্রির প্রফেসর ছিলেন বিএল কলেজের। এই রুমি অনেক উচ্চমানের প্লেয়ার, ন্যাশনাল টিমের প্লেয়ার হয়েছিল, খুলনা টাউন ক্লাবে খেলতো, সেখান থেকে যে ন্যাশনাল টিমের প্লেয়ার হলো। আমাদের আসলাম, ওর বাবার সাথেও আমি খেলছি। আলী ভাই নাম করা প্লেয়ার ছিল, মুসলিম ক্লাবের লেফট আউট ছিল। ওই আলী ভাইয়ের ছেলে আসলাম আমার খুব ভক্ত। আমার মুসলিম ক্লাবটা ছিল হচ্ছে মোহামেডান ক্লাবের পূর্বের নাম, মোহামেডান ক্লাবের আদি নাম হলো মুসলিম ক্লাব। আচ্ছা। এটাও বলি কেন,
ওই মুসলিম ক্লাবটা এই কারণে হয়েছিল ব্রিটিশ আমলে এই নামটা করছিল মুসলমানদের ক্লাবের নাম। এটা মানে মুসলিমরাই খেলবে শুধু ক্লাব এরকম কারণ? হ্যাঁ, কারণ ব্রিটিশরা তখন ওই মোহনবাগান ইস্ট বেঙ্গলের খুব প্রাধান্য দিয়েছিল, কিন্তু ওই মুসলমানরা তো খেলবে এই হিসাবে স্পেস ছিল না, এই জন্যই মুসলিম ক্লাব তখনই তৈরি করেছিল ওই জায়গার মুসলমানরা। সেই অনুপাতে এখানে মুসলিম লীগ তৈরি হয়েছিল, মুসলিম ক্লাব তৈরি হয়েছিল। সেই ক্লাবটাকে এখন মানে মুসলিম ক্লাব হচ্ছে প্রথমে মুসলিম ক্লাব, পরে মোহামেডান ক্লাব, পরে মোহামেডান ক্লাব। আচ্ছা আচ্ছা, এখন আরেকটা বিষয় যেটা যে বলতে চাই যে ওই সময় খুলনার কিন্তু অনেক নাম করা প্লেয়ার ছিল। মানে আমরা যাদের খেলা দেখার জন্য পাগল হয়ে ছুটে যেতাম। হ্যাঁ, আমি আরেকটা বলি, এই যে সবার নাম তো মনে আসে না এই সময়, মজিদ মোহামেডান ক্লাবের রাইট ব্যাক ছিল, পল্লীমঙ্গল বাড়ি, ও ডিস্ট্রিক্টের প্লেয়ার ছিল, বড় প্লেয়ার। আসলাম তো ছিলই, আসলাম তো বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার এবং ক্যাপ্টেন। সালাম মুর্শিদি আমাদের খুলনার ছেলে, সেও ন্যাশনাল টিমের প্লেয়ার। সে যদিও আমার ডাইরেক্ট ছাত্র না, তবে আমার মানে উনি প্লেয়ার হিসেবে খুলনার আমার খুব ভক্ত ছিল, ভালোবাসতো, সম্মান করতো খুব। ওর বড় ভাই ছিল আমার বন্ধু, ওর বড় ভাই ছিল মিস্টার বাংলাদেশ, মানে ছিলেন বোধহয় জিমন্যাস্টিক 4 বছর বিরাট আকারে। আর ও একলা দাঁড়ায় একটা জাতীয় পতাকা ওঠে, ওর একলার জন্য এই রকমের স্ট্যাটাস। ও যখন চ্যাম্পিয়ন হয় তখন জাতীয় পতাকাটা ওর একজনের জন্য ওঠে, আর সালাম 15 জনকে নিয়ে ওঠায়। এটা পার্থক্য। এত বড় প্লেয়ার ভাই ছিল, ওর বড় ভাই এত গুণী লোক ছিল, ভালো ছেলে। এই যুগের যে ছেলে মেয়েরা হ্যাঁ, তারা খেলাধুলার দিকে কেন আসছে না, এটা আপনি আপনার অবজারভেশনটা কি? এটা ভালো প্রশ্ন করছেন, কিন্তু এই ওই যে বলতে হয় যে এর পিছনে তো কোনো নেই, মানে গোল নেই, আমার সামনে গোল নেই, অনুপ্রেরণা তো নাই। আমি যে খেলবো, কি কারণে খেলবো? আমি তখন খেলছিলাম, ভালো খেলতাম, টাকা পেতাম, প্লাস চাকরিতে আমরা নিত। এখন কি আছে? কে আমার ডাকবে? হাঁটু ভেঙে গেলে, পা ভেঙে গেলে আমাকে দেখবে কে? এই ক্ষেত্রগুলো তৈরি করা আমাদের যদি বা রাষ্ট্রের তো বটেই, সাথে সাথে কর্পোরেট যে প্রতিষ্ঠানগুলো আছে, হ্যাঁ, তাদের যে সিএসআর থাকে, সেই সিএসআর থেকে তারা যদি এই উদ্যোগগুলো নেয়, আমার কাছে মনে হয় যে তাহলে কিন্তু বাংলাদেশের সেই এই ক্রীড়া জগৎ এবং ফুটবলের জগৎ আবার জেগে উঠতো। কিন্তু প্ল্যানিং দরকার, আসলে প্ল্যানিং যেমন দরকার। এতগুলো ইন্ডাস্ট্রির ফুটবল টিম ছিল, এতগুলো ইন্ডাস্ট্রির ফুটবল, এতগুলো প্লেয়ার সেখানে তৈরি হতো। এই প্লেয়ারগুলোর ভরণ পোষণের কেউ দায়িত্ব নেওয়া লাগতো না, তারাই তাদের দায়িত্ব নিত, এবং সেইভাবে ওই ক্লাবগুলো যদি টিকে যেত, তাদেরই পরবর্তী প্রজন্ম, ছেলে মেয়ে, পরবর্তী প্রজন্ম কিন্তু ওখানে যেতে পারতো। রাইট, আত্মীয় এবং যারা খেলা অনুরাগী, যারা ভক্ত, তারাও তৈরি হতো। আমাকে দেখে যেমন আর 5টা ছেলে তৈরি হবে, এখানেও তৈরি হতো। আচ্ছা দাদা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনাদের স্বাধীন বাংলা ফুটবল দল যেটা ছিল, এটি আপনারা কতগুলো ম্যাচ খেলেছিলেন? আমরা ওখানে 16টা ম্যাচ খেলছিলাম। 16টা ম্যাচ খেলেছিলেন ওই 11টা যুদ্ধকালীন সময়? যুদ্ধকালীন সময় ওভারঅল ভারতের বিভিন্ন স্থানে, ইভেন বোম্বেতেও খেলছি। তো আমরা 11টায় জিতছিলাম। আচ্ছা আচ্ছা, বেশ ভালো তো। 3টায় হারছিলাম, 3টা ড্র হচ্ছিল। 16টা আমরা ম্যাচ খেলছিলাম ওখানে, এবং এই খেলে আমরা যে টাকা পাইছিলাম গেট মানি হিসেবে, এটা আমরা মুক্তিযুদ্ধ ফান্ডে আমাদের ক্যাপ্টেন, আমাদের টিম ম্যানেজার, তখন তাজউদ্দিন সাহেব ছিল প্রধানমন্ত্রী, ওনার হাতে দিয়ে আসা। আচ্ছা, আরেকটা বিষয় আমরা বলি যে আপনারা যে স্বাধীন বাংলা ফুটবল দলের প্লেয়ার হিসেবে ছিলেন, এটার কি আপনারা পরবর্তীতে কোনো জাতীয় স্বীকৃতি পেয়েছেন? জাতীয় স্বীকৃতির জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন প্লেয়াররা, মানে আমাদের টিম ম্যানেজার, ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, এরা জাতীয় হিসেবে আমাদের একটা স্বীকৃতি দেওয়ার জন্য কয়েকবার সরকারকে বলা হয়েছে। আমাদের সম্বর্ধনা দিচ্ছে, অনেক অনুষ্ঠান দিচ্ছে, কিন্তু আমরা জাতীয় হিসেবে স্বীকৃতিটা এখনো পাইনি। মানে সহযোগী মুক্তিযোদ্ধা বা এরকম, আপনারা তো মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি পাইছি। আপনারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাইছি। হ্যাঁ, তাহলে তো এটা একটা প্রাপ্তি আছে। হ্যাঁ, এটা একটা প্রাপ্তি, এটা পাইছি, এটা সরকার। কিন্তু মানে এছাড়া মানে রাষ্ট্রীয় কোনো যেটা মানে যেমন ওই বলছি, যেমন ধরেন ওই শিল্পীদের একটা প্রাইজ দেয় না, তারপরে সম্বর্ধনা দেয়, তারপরে বিদ্বান ব্যক্তিদের দেয়, তারপরে গুণীজন সম্বর্ধনা যেটা বলে, রাইট, ওইটা যদি আমাদেরকে দিত
সরকারি হিসেবে লোক অনুপ্রাণিত আপনাদেরকে দেখে আরো হয়তো কিছু হলে অনুপ্রাণিত হতো এবং আপনারাও জীবদ্দশায় একটা সার্থক জীবন মানে একটা আনন্দ করে পেয়ে যেতে পারতেন। রাইট, যে আমরা রাষ্ট্রের থেকে একটা স্বীকৃতি পেয়েছেন। যদি আমরা মুক্তিযোদ্ধা, যেহেতু আমরা তো দেশের পক্ষে মুক্তিযুদ্ধ ফুটবল নিয়ে করছিলাম, সকলে অস্ত্র নিয়ে করে, কেউ লেখা নিয়ে করে, কেউ ক্যামেরা ফটো নিয়ে করে করেছে ওই সময় মুক্তিযুদ্ধের পক্ষের যারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যারা শিল্পী ছিলেন তারাও তো মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযুদ্ধ, তারা তো দেশের জন্য করছে। অবশ্যই তারা যে নাটক, নভেল, গান করছে দেশের জন্য, তো কেন তারা মুক্তিযুদ্ধ হবে? আচ্ছা দাদা, আমরা এখন অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, তো আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে শেষে কিছু বলার থাকে। আমার দর্শকদের উদ্দেশ্যে বলা এই আছে যে আপনারা সকলে একটু খেলাধুলার প্রতি সহানুভূতিশীল হন, একটু কি বলবো বাংলা এটাকে কি বলে, বাচ্চাদেরকে একটু অনুপ্রেরণা দেন খেলাধুলার জন্য, এবং খেলাধুলা যাতে হয় সেই চেষ্টাটা আপনারা করেন। যারা দায়িত্বে আছেন বা যারা বয়স্ক ব্যক্তি, যেমন ক্রিকেট নিয়ে সকলেই চিন্তা ভাবনা করতেছেন, ফুটবলটাকে নিয়ে, ব্যাডমিন্টনটাকে নিয়ে, হকিটাকে নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেন, এবং খেলাধুলা যাতে এই ইয়াং জেনারেশন করতে পারে, খেলাধুলা যাতে এই ইয়াং জেনারেশন খেলাধুলার ভিতরে ঢুকতে পারে, সেই পদক্ষেপটা আপনারা নিন। এটা দেশের জন্য, দশের জন্য মঙ্গল হবে, ভালো হবে। আর আমি সর্বোপরি বলি, আজ এই অনুষ্ঠানের যারা কলাকৌশলী, যারা উদ্যোক্তা, তাদেরকে আমি হাজারো হাজারো ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার অন্তঃস্থল থেকে তাদের কি বলবো, আশীর্বাদ করি। ধন্যবাদ, আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আর যে বিষয়টি আপনার কথা ধরে দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে দেখেন, যে শুধুমাত্র মানে একটা বাচ্চাকে শিক্ষিত করলেই যে পূর্ণাঙ্গ মানুষ হবে তা কিন্তু নয়। তার ভিতরে যদি সংস্কৃতি বোধ, তার মধ্যে ক্রীড়া মানসিকতা যদি না হয়, তাহলে তো একজন হেলদি বা মানুষ হয়ে উঠবে না সে, তাই না? সে তো কখনো সুস্থ মানুষ হয়ে উঠবে না, সে শুধু একজন রোবট মানুষ হয়ে উঠবে। আর আপনি আপনার সন্তানকে পারিপার্শ্বিক দিক থেকে মানুষ করবেন না কেন, সব কিছু শেখাবেন না কেন? আপনি কি শুধু বিদ্যা অর্জন দিয়েই বইয়ের ভিতরে ঢুকাই দিয়ে বসে থাকবেন আর কিছু শেখাতে দেবেন? তাহলে তো দেশের সুনাগরিক তো হবে না। সুনাগরিক হতে গেলে তাকে তো অনেক কিছু জানতে হবে, সব জ্ঞান দিতে হবে। আপনার সাথে আমি মিশবো, আমার কোনো জ্ঞান থাকবে না, আপনার সাথে কথাবার্তা বলবো কি করে? আমার তো একটা সুনাগরিক হতে গেলে সুচিন্তা ভাবনা লাগবে, সৃজনশীলতা আপনাকে করতেই হবে। এটা দর্শক, আমরা অনেক কথা বললাম, আগামীতে আবারও কথা হবে। এই স্টুডিওতে নিশ্চয়ই আরো কেউ আসবে, আপনাদের সেই আমন্ত্রণ জানাচ্ছি। তো আমরা বিরুদ্ধে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনি আমাদের স্টুডিওতে আজ এসেছেন, অনেক কৃতজ্ঞ আপনার কাছে। আমি আপনাদের কাছে সমান কৃতজ্ঞ। দর্শকদেরকে আমরা বলবো যে আপনারা আমাদের সাথে থাকবেন, আর সুখে থাকেন, ভালো থাকেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনি এবং দেশের উন্নতি যাতে হয় সেই কামনাটা আপনি আবার আমাদের স্টুডিওতে